অসীম চ্যাটার্জিকে দিয়ে শুরু করা যাক। অসীম চ্যাটার্জি মানে অসীম চট্টোপাধ্যায়, কাকা, যার ডাক নাম ছিল কাকা, এবং তিনি সেই নামে পরিচিত ছিলেন। চারু মজুমদারের আহ্বানে সাড়া দিয়েছিলেন, নকশালবাড়ি আন্দোলনে নেমেছিলেন। একসময় প্রেসিডেন্সি কলেজের অত্যন্ত বুদ্ধিমান ছাত্র অনেকে যারা নেমেছিল তার মধ্যে তিনিও ছিলেন, এবং অত্যন্ত নাম হয়েছিল অসীম চ্যাটার্জি। সেই অসীম চট্টোপাধ্যায় মানে কাকা, যার কথা বলছি, যখন চলে গেলেন নকশালবাড়ি আন্দোলনের মধ্যে, তারপরে কি হয়েছে আমরা জানি। সিদ্ধার্থ শঙ্কর রায়ের আমল, সাংঘাতিক দমন পীড়নও হয়েছে। সে সময় প্রচুর ছেলেকে ধরা হয়েছে। সেই সময় এখানে সাংবাদিকদের মধ্যে গৌর কিশোর ঘোষ প্রবল ভাবে লিখছেন, সবারই কখনো লিখছেন নকশালদের এই হত্যা লীলা পছন্দ করেন না, কিন্তু একই সঙ্গে তিনি সাংঘাতিক ভাবে সিদ্ধার্থ শঙ্কর রায়ের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে, তদানীন্তন কংগ্রেস সরকারের বিরুদ্ধে তীক্ষ্ণভাবে লিখছেন। এবং তারপরে যা যা হয়েছে আমরা তা দেখেছি কি হয়েছে। এমনকি যখন ইমার্জেন্সি হয়েছে তখন গৌর কিশোর ঘোষের মিশা হয়েছে, এসব জানি, এটা আলাদা গল্প। এই অসীম চট্টোপাধ্যায় যখন প্যারোলে বেরিয়ে এলেন, প্যারোল, ধরা পড়েছিলেন, জেলখানায় গিয়েছিলেন, প্যারোলে বেরিয়ে এসছেন, সিউড়িতে তখন আমার খুব ছোট বয়স, মানে কম বয়স আর কি, সিউড়িতে তার বাড়ি ছিল। সিউড়িতে তাকে, তার বাড়িতে আমার দেখা হয়েছিল, কারণ আমারও এক আত্মীয়ের বাড়ি ছিল সেখানে, আর আমি তখন একটি অন্য সংবাদপত্রে কাজ করতাম। সেখানে আমি তার বাড়িতে গিয়ে দীর্ঘক্ষণ কথা হয়েছিল। সেই কথায় তিনি একটা কথা বলেছিলেন যে নকশাল আন্দোলন করতে গিয়ে তারা যখন জঙ্গলে ঢুকে গেলেন, মানে জঙ্গলে ঢুকে গেলেন কেন, আত্মগোপন করতে হলো, তখন তাদের চারপাশে প্রচুর কৃষক শ্রমিক, তিনি বলছেন 20,000 কৃষক তাদের সঙ্গে। তারপরে তিনি বলছেন যখন তিনি বেরিয়ে এলেন, তারা যখন বেরিয়ে এলেন দেখলেন চারপাশে 20 জনও নেই। কেন? কারণ এই যে নকশালদের মূল যে আন্দোলন ছিল সেই আন্দোলনে সবাই সামিল হয়েছিল, কিন্তু এই যাকে বলা হয় খুনের বা হত্যা লীলা রাজনীতিটা পছন্দ করেনি অনেকে। কিন্তু তার মানে এই নয় ওই আদর্শটাকে কেউ স্বীকার করেন, তা কিন্তু নয়, মোটেই তা নয়। বিশেষ করে এই যে সবার জন্য একটা ভালো করার ইচ্ছে, একটা স্বপ্ন চোখে নিয়ে তারা নেমেছিলেন, সেই আদর্শটাকে কেউ ফেলে দেয়নি, এবং সেটা কিন্তু বেঁচে আছে, বেঁচে থাকবে। এটা আবার বলেছিলেন অসীম চ্যাটার্জি। তিনি বলেছিলেন ভারতের ইতিহাসে কমিউনিস্ট আন্দোলনের ইতিহাস কি থেমে যাবে? না, থেমে যাবে না। আজকে কেন মনে পড়লো অসীম চ্যাটার্জির কথাটা? আমার আমার মনে পড়লো লাল কেল্লায় নরেন্দ্র মোদীর বক্তৃতা শুনে। মানে যদি বা ভারতবর্ষে কেউ কেউ ভুলে যেতে চাইছিলেন যে বোধহয় নকশাল আন্দোলন আর নেই, সীমিত হয়ে গিয়ে কখন শেষ হয়ে গিয়েছে, তিনি শেষ হতে দেবেন না, তিনি ওটাকে উস্কে রাখবেনই। তিনি মনে করছেন তার সুবিধে হবে, কিন্তু তার কোথায় সুবিধে হবে, কারণ এক একটা কথা এমন এমন বলে ফেলছেন তিনি। তিনি নকশালদের প্রথমে বললেন মাওবাদী, তারপর বললেন আরবান নকশাল, আরবান নকশাল থেকে তারা এখন হয়ে গেল দিমাগি নকশাল। কত নাম দেবেন? हथियारी नक्सल तो गए, लेकिन दिमागी नक्सल, ये दिमागी नक्सल मौके की तलाश में है। মোদির কাছে এই নকশালরা একটা সাংঘাতিক, মানে বিপজ্জনক একটা সংকেত হয়ে দাঁড়িয়েছে। কেন? কারণ মোদি বলছেন বহুত সওয়াল করতা হ্যায়, বহুত প্রশ্ন করে। সত্যি তো, এত প্রশ্ন করবে কেন? আর মাওবাদী সোচ কে লোক হ্যায়, মাওবাদী সোচ কে লোক, মানে মাথায় এদের মাওবাদীদের চিন্তা ভাবনা, খুব চিন্তার বিষয়। তারপর বলছেন জঙ্গলে সশস্ত্র নকশালরা শেষ হয়ে গিয়েছে, কিন্তু কারা রয়ে গিয়েছে? দিমাগি নকশাল। এই দিমাগি নকশালটা তিনি এটা বের করেছেন, এবং তিনি বলছেন এরা কিন্তু সুযোগের অপেক্ষায় আছে, এরা বিচ্ছিন্নতাবাদী শক্তি, এদের
সমাজ থেকে বিচ্ছিন্ন করে দিতে হবে। তো মহা মুশকিল হলো, তিনি যে যুব সমাজ, আমি নকশালদের কথা বাদ দিন, যে যুব সমাজ যে সাংঘাতিক বিক্ষোভে ফেটে পড়ছে বিভিন্ন জায়গায়, বিশেষ করে শিক্ষা ক্ষেত্রে চরম অব্যবস্থার বিরুদ্ধে, সেই যুব সমাজ যারা শিক্ষিত করতে চাইছে সমাজকে, তিনি তাদের শিক্ষা দিচ্ছেন, বলছেন তোমাদের এদের থেকে দূরে সরে থাকতে হবে। আর এই যাদের তিনি বলছেন তারা কি বলছে, স্কুল ঠিক করো, তারা গ্রামে পৌঁছে যাচ্ছে এবং স্কুল ঠিক করো বলে তারা আন্দোলন শুরু করছে, বিভিন্ন স্কুলে বিভিন্ন গ্রামে পৌঁছে যাচ্ছে। এবং সবচেয়ে বড় কথা, তারা কিন্তু মোদির এই কথাগুলোকে আর কোনো গুরুত্ব দিচ্ছে না। গুরুত্ব কি দিচ্ছে? না, দিচ্ছে, কিন্তু কিভাবে গুরুত্ব দিচ্ছে? বুদ্ধির সঙ্গে দিচ্ছে। বুদ্ধিমত্তা যে তাদের কতখানি সেটা প্রকাশ পাচ্ছে। রসিকতা করছে, তারা ব্যঙ্গ করছে, তীক্ষ্ণ শ্লেষ বিঁধিয়ে তারা বিজেপি সরকারকে বলছে যে কার্যত যে তোমরা যা খুশি করতে পারো, আমরা কিন্তু আমাদের রসিকতা দিয়েই তোমাদের জিতবো। দেখুন, ভারতবর্ষ এখন ওয়েলফেয়ার স্টেট বলে আমাদের যেটা ছিল, মূলত ছিল ওয়েলফেয়ার স্টেট। সবার ভালো করা হবে, গরিবের ভালো করা হবে, প্রান্তিক মানুষদের ভালো করা হবে। আমরা তার থেকে অনেক দূরে চলে এসেছি। মানে অনেক দূরে চলে এসেছি মোদী সরকার। মোদী সরকার যবে থেকে এখানে প্রতিষ্ঠা পেয়েছে 2014 থেকে, আমরা ক্রমাগত দেখে গিয়েছি যে কি করে একদিকে ক্রোনি ক্যাপিটালিস্ট যারা, মানে সাঙ্গাতন্ত্র যাকে বলে, তারা কিভাবে বেড়েছে, অন্যদিকে কিভাবে বেসরকারি ক্ষেত্রকে কত ভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে, অথচ ফরেন যে ফান্ডিং, বিদেশি নিবেশ, তা কিচ্ছু হচ্ছে না, আসছে না, বরং এদেশ থেকে চলে যাচ্ছে। কারণ সবাই দেখছে এখানে একটা সমস্যা হয়েছে, বিরাট সমস্যাটা কি জানেন? বাইরে যত সমস্যা বাড়ছে, তত মোদির মুখে হিন্দু মুসলিম শোনা যাচ্ছে, আর কিচ্ছু শোনা যাচ্ছে না। এই যে আন্দোলনটা হলো, ককরোচ জনতা পার্টি, এই যে দিমাগি নকশাল বলেছেন মোদি, তারপরে সোশ্যাল মিডিয়ায় দিমাগি নকশাল পার্টি বলে আরেকটা সংগঠনের জন্ম হয়ে গিয়েছে। এবং শুধু তাই নয়, হু হু করে বেরোচ্ছে তাদের সোশ্যাল মিডিয়ায় ফলোয়ার্স, সাংঘাতিক ভাবে বাড়ছে। কেন বাড়ছে? কারণ মানুষ বুঝতে পেরেছে এই সমস্ত কথা যারা বলছে, বিশেষ করে মোদি যা বলছেন, লাল কেল্লা থেকে তিনি যা বলেছেন, সেই কথাগুলোর আর কোনো গুরুত্ব নেই। এবং এই যে যারা বলছে, বিজেপি সরকার যেটা বলছে, তাতে বোঝা যাচ্ছে তারা ক্রমাগত ব্যাকফুটে যেতে যেতে কি কথা বলছে নিজেরাই জানে না। এবং দেখুন, সোশ্যাল মিডিয়ায় যে আইটি সেল, বিজেপি সাংঘাতিক দৌর্দণ্ড প্রতাপ ছিল, তার মাথায় ছিল অমিত মালভিয়াকে, তাকে সরিয়ে কোন রকমে প্রাণ বাঁচাবার চেষ্টা করছে বিজেপির আইটি সেল। কারণ দেখছে হবে না। কেন হবে না? তার কারণ হচ্ছে এই যে ককরোচ জনতা পার্টি যাকে বলছি, যুব সমাজ, তারা ক্রমেই সোশ্যাল মিডিয়াটাকে ক্যাপচার করে নিয়েছে, ধরে নিয়েছে। তাদের কাছে আর পারছে না বিজেপি আইটি সেল। এবং মূলত তারা কি করছে? মূলত তারা কিন্তু শিক্ষা ক্ষেত্র নিয়েই আন্দোলনটা করছে। আর তারা কোনো স্পেসিফিক রাজনৈতিক দলের সঙ্গে কিন্তু যুক্ত থাকছে না। অনেকে মনে করেছে তার বামপন্থী বলে তারা বোধহয় খুব সাংঘাতিক বামপন্থা আন্দোলন, তা কিন্তু নয়। রাহুল গান্ধী বিরোধী দলনেতা ঠিক এই দাবিটাই তো তুলছেন, যেটা এই যে ছেলেপুলেরা, আমাদের যুব সমাজ যে দাবিটা তুলছে, উনি তো সেটা বহুদিন আগে থেকে সেটাই তুলছেন। এবং শুধু তাই নয়, বিরোধী দলের সবাই প্রায় এই দাবিগুলোই তুলতে শুরু করেছে। উনি যেটা বলছেন মোদি, সেটা কি কার্যত এদের বুদ্ধিমান বলে স্বীকার করে নেওয়া নয়, বৌদ্ধিক তাদের যে চেতনা, তাকে গুরুত্ব দেওয়া নয়? অবশ্যই অবশ্যই সেটা দেওয়ার কথা। কারণ মোদি সাহেব নকশাল বলতে কি বোঝেন, কাদের বোঝেন, তাদের কি দর্শন, কোথা থেকে তাদের উদ্ভব, তাকে খুব একটা জানেন? আমি তো সে সম্পর্কে কিচ্ছু শুনিনি তার কাছে কথা। তিনি তো আর মনমোহন সিং নন।
যাকে উনি ব্যঙ্গ করতেন মনমোহন সিং বলে। তিনি তো মনমোহন সিং নন। মনমোহন সিং তো জানতেন, প্রজ্ঞাবান লোক যাকে বলা হয়, স্থিতপ্রজ্ঞ লোক যাকে বলা হয়, প্রজ্ঞায় স্থিত ছিলেন তিনি। আর ইনি ইনি তো পড়তে গিয়ে হোঁচট খাচ্ছেন। গিয়ে দেখলাম আমরা, তিনি যে বারবার এই যে নকশাল নকশাল বলছেন, এই যে বামপন্থী আন্দোলনের বিরুদ্ধে বলছেন, তো তিনি চীনের সঙ্গে সম্পর্ক রাখার চেষ্টা করছেন কেন? চীনকে ভয় বা পাচ্ছেন কেন? চীন অরুণাচল প্রদেশে যেভাবে কব্জা করার চেষ্টা করছে, তার বিরুদ্ধে কিছু বলছেন না কেন? আর চীনের থেকে যাবতীয় হার্ডওয়্যার নিয়ে এসে আমাদের দেশের বিভিন্ন গ্যাজেটে লাগানো হচ্ছে কেন? কেন চলছে? আমরা তো সেটা করতে পারতাম যে না, চীনের দ্রব্য, চীনের পণ্য, এইসব চীন থেকে যা আসছে তা আমরা ব্যবহার করব না। কোথায় পারবেন? আমাদের দেশে হচ্ছেটা কোথায়? মেক ইন ইন্ডিয়া তো একটা ফার্স, একেবারেই ফার্স হয়ে বসে আছে। কিন্তু এই যে সিজেপি, তারা কি বলছে? তারা বলছেন মোদী এবারে বিদায়, কার্যত তাই বলছেন। তারা কেন বলছেন? তারা ওই একই প্রশ্নে তাকে বিঁধতে চাইছেন, যে প্রশ্নে তিনি এদের বিঁধেছেন। এই যে বলেছেন না, মস্তিষ্কের ব্যাপার, মাথা মাথা, এই ছেলেপুলেরাও বলছে যে মাথা দিয়ে বিজেপি রাজ্য চালাচ্ছে, দেশ চালাচ্ছে, সেই মাথাটাকেই এরা স্বীকার করছে না। এরা মাথাটাকে স্বীকার করছে না বলে শুরু করেছে একবারে শিক্ষা ব্যবস্থা থেকে। শিক্ষায় দিনের পর দিন আরএসএস যে হিন্দুত্ববাদী সংস্কৃতিটাকে ইনজেক্ট করে ঢোকাবার চেষ্টা করেছে, সেইটাকেই এরা বিনষ্ট করে দিতে চাইছে। কারণ এটা বোঝাতে চাইছে সেই সংস্কৃতিটা ভ্রান্ত সংস্কৃতি, সেই সংস্কৃতিটা আমাদের ভারতীয় সংস্কৃতি নয়। ভারতীয় সংস্কৃতিটা সম্পূর্ণ আলাদা। এদের কিন্তু মূল জায়গাটা সেখানে, এবং সেটা নরেন্দ্র মোদী বা তার যারা সঙ্গী সাথী বা তার নেতা মন্ত্রীরা হয়তো বুঝতে পারছেন না, কিংবা বুঝেও চেষ্টা করছেন না বোঝবার। আরএসএস কিন্তু বুঝেছে। ওই জন্য আরএসএস এর প্রধান মোহন ভাগবত বারবার বলছেন এদের কথাও শুনতে হবে, এদের কথাও শুনতে হবে, এইসব যুব সমাজের কথাও শুনতে হবে। কেন বলছেন? কারণ না হলে আরএসএস এর যে আমরা দেখেছি বিভিন্ন রাজ্যে, বিভিন্ন জনপদে যে জাল তারা বিছিয়েছে, যেভাবে তারা ছড়িয়েছে, সেটা তারা কিন্তু করতে পারবে না। কিন্তু তারা যে হিন্দুত্বের কথা বলেছে, সেটা কি সবাই মেনে নিয়েছে? না, একেবারেই না। তারা হিন্দুত্বের কথা বলে কার্যত হিন্দু মুসলিম যে বিভাজন, সেটাকে, সেই ফাটলটাকে বাড়িয়ে দিতে চাইছে সমস্ত জায়গায়। এমনকি মিশনের সন্ন্যাসীরাও এই কাজ করবেন বিরক্ত। ওরা হচ্ছে বিড়াল জাতীয় মানুষ, আমি ওদের সামনাসামনি বলে দিই। কারণ মানুষকে ওরা মানুষ চেনে না, প্রকৃত মানুষ যদি চিনতো তাহলে এইগুলো ওরা বলতো না। রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার, ওরা আমাদের বেলুর মঠে আসে, আমাদেরকে শ্রদ্ধা করে, ভক্তি করে, ভালোবাসে, আমরাও ওদেরকে খুব ভালোবাসি। কিন্তু এটা ঠিক নয় যে একটা ধর্মীয় প্রতিষ্ঠান, মাদ্রাসা যেমন একটা ধর্মীয় প্রতিষ্ঠান, আশ্রমও একটা ধর্মীয় প্রতিষ্ঠান, এইগুলো শিক্ষা জগৎ তৈরি হয়, মানুষ তৈরিকে আটকানো। এখানে এদেরকে নষ্ট করে দিলে শিক্ষা জগৎটাই নষ্ট হয়ে যাবে। আমরা চাইবো এটা বজায় থাকুক। এবার ওদের কাছে আমাদের এইটাই অনুরোধ থাকবে। এক সন্ন্যাসীর বক্তব্য শুনিয়েই আজকের এপিসোড আমি শেষ করছি। শুধু একটা কথা বলছি, যে গণতন্ত্রের কথা আমরা বলি, যে পলিটিক্যাল ডেমোক্রেসির কথা বলি, যে রাজনৈতিক গণতন্ত্রের কথা বলি, তার উপরে আছে সামাজিক গণতন্ত্র। এই সমাজের মধ্যে যে গণতন্ত্র, যেখানে প্রকৃত অর্থে দরিদ্র প্রান্তিক মানুষদের উপরে তুলতে হবে, শিক্ষায় শিক্ষিত করতে হবে, সেই জায়গাটায় এখন ঘা পড়েছে। সরকার বুঝতে পারছে আর কোনো উপায় নেই। কাজেই সরকার যেই থাকুক বা আগামী দিনেও যে সরকার আসুক, তাদের কিন্তু আর পালিয়ে যাওয়ার রাস্তা থাকবে না। তাদেরকেও কিন্তু এই দিকটা দেখতে হবে, না হলে তাদেরকেও এই ধরনের বিক্ষোভের সম্মুখীন হতে হবে। আজকে এই পর্যন্তই বলছি।
আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরের এপিসোডে। সবাই ভালো থাকবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। নমস্কার।